নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প একটি রাতের চুক্তি। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প একটি রাতের চুক্তি। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। স্থান, কাল, চরিত্র ভিত্তিতে যদি কারো সাথে মিলে যায় গল্পের কিছু অংশ, তবে সেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। শুরু হচ্ছে আজকের গল্প একটি রাতের চুক্তি। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্পের ভাষায়, লেখায় এবং পাঠে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। হ্যাঁ রে কাজল, আজকে এত দেরি করে এলি? আর বলিস না দিদি, সকালবেলায় অনেক কাজ করতে হয়েছে। কাজের লোকটা আজকে আসেনি। গত রাতের বাসন মাজা থেকে শুরু করে সব করলাম। বলিস কি, আগে থেকে ফোন করে বলেনি? আরে না, সকালবেলা ফোন করে বলছে দিদি জ্বর আইছে, যাইতে পারবো না। বল কিরকম জ্বালা। আমি তো তোকে সেই জন্যই বলছি, গ্রাম থেকে কোন একটা মেয়েকে ধরে নিয়ে আয়। আজন্ম ভিখারি দেখে আনবি, বাপ মা খেতে দেয় না, এনে পুষবি। বললেই হলো। অমন ডাগর ডুগুর মেয়ে এনে মরি নাকি? একই ঘরে আইবুড়ো দেওর রয়েছে। আরে ধুর, তোর এই দেওর তো একটা লেডিস পানা। অমন বলিস না, লেডিস না এই তো পরশুদিন বাথরুমে স্নান করে বেরোচ্ছি, টাওয়ালটা গায়ে জড়িয়েছি। আমার বেডরুমেই তো বাথরুম অ্যাটাচ করা। আমার ঘরে আমি ঢুকবো, ওমা দেখি দেওর এসে বসে। আমি তো লজ্জায় পড়ে গিয়েছি। তাকিয়েই রয়েছে ড্যাব ড্যাব করে। যাই বলিস কাজল, তাকানোর মতো শরীর রয়েছে তাই তাকায়। তোর এই ফর্সা টুকটুকে গড়ন, লোমহীন শরীর, ছোট ছোট ববকাট চুল, তার উপরে মাখনের মতো নরম তোর এই গতরটা, আমি দেখেই মনে হয় গিলে খাই। বাজে কথা বলিস না দিদি, শুনলেও কেমন যেন লাগে। ও বাবা, কেমন আবার কি? এখন তো মেয়েরাও প্রেম করে। করবি নাকি আমার সঙ্গে? দেখ, তোর বরের থেকে বেশি ভালোবাসা করবো। থাট, কাজের সময় সব বাজে কথা বলিস না। এসব বাজে আলোচনা না করে যাও, যার ক্লাসে যাও, বললেন স্কুলের হেডমাস্টার। কাজল আর অনুরাধা একই স্কুলে শিক্ষকতা করে। দুইজনেরই মুখ চেনা ওই জয়েন করার পর থেকেই। মেয়েরা এক জায়গায় হলে খুঁটি নাটি 14 গোষ্ঠী আলোচনা করে ছাড়ে, একবারে পিন্ডি চটকিয়ে রেখে দেয়। বিশেষ করে সংসারের, শাশুড়ি এই, শ্বশুর ওই, স্বামী ব্লা 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 এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু নিজেদের গোপন কোনো কথা কিন্তু চট করে ফাঁস করে না। বিশেষ করে যেই কথাগুলো স্বামীর কানে গেলে অথবা শ্বশুর শাশুড়ির কানে গেলে সংসারে অশান্তি বাঁধবে। আবার এমনও মেয়ে আছে, পেট থেকে আসল কথাটা বার করে নিয়ে তোমাকে আর পাত্তাই দেবে না, পোঙায় লাথি মারবে। কাজল সেই রকম নয়। ও সংসারের খুঁটিনাটি কথা তো একটা বলে অনুরাধাকে। অনুরাধা বিধবা, স্বামীর সঙ্গে সুখে সংসার করবে বলে বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছিল বছর 14 বড় এক পাত্রের সাথে। ভালো কথা, অনুরাধা তখন 24 বছরের যুবতী। স্বামীটি তার 38-এর। বিয়ে করে স্বামীর সঙ্গে চলে গেল সে সুইডেন। সেইখানকারই বাসিন্দা, বিয়ে করতে এসেছিল। পাত্রপক্ষকে ভালো করে যাচাই করে বিয়ে দিয়েছিলেন বাড়ির লোকে। অথচ বিয়ের পর যখন সুইডেনে গেল অনুরাধা, তখন দেখলো চাকরি না ছাই, এখানে এক হোটেলে বাসন মাজার কাজ করে সে। অবশ্য মাইনে এখানকার থেকে অনেক বেশি পায়, তাই অত ঠাটবাট। ব্যাপারটা বাপের বাড়িতে ফোন করে জানানোর পরই ব্যাস রক্তারক্তি কাণ্ড বেঁধে গেল। দুই পরিবারের মধ্যে মার কাটারি, এ ওকে গালাগালি দেয়, ও ওকে গালাগালি দেয়। আলটিমেটলি শেষ পর্যন্ত ওই ভদ্রলোক দেশে ফিরে আসতে পারলেন না। না এসে উনি সেইখানেই সুইসাইড করলেন। তারপরে বডি নিয়ে আসা হলো কলকাতায়। না, অনুরাধার চোখ থেকে এতটুকু জল বেরোয়নি। শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে সে রীতিমতো মামলা করবে ভেবেছিল। পরে ভাবলো থাক,
ছেলেটা তো মরেই গেছে। এই একাকী জীবনে অনুরাধার ওই কাজলের সংসারের গল্পটাই রসদ। যতক্ষণ থাকে এই স্কুলে দুইজনের সময় খুব ভালো কাটে। কাজল একটি ফ্ল্যাটে থাকে, বর চাকরি করে, সেও চাকরি করে। বাড়িতে শাশুড়ি মা একা রয়েছেন, শ্বশুর মশাই মারা গিয়েছে। বিয়ে হয়েছে সবেমাত্র বছর 2 হলো। আর রয়েছে একটি আইবুড়ো দেওর। স্বামীর থেকে দেওর বয়সও অনেকটাই ছোট, প্রায় 10 বছরের, তাই এখনো পড়াশোনা করছে সে। বৌদির দিকে একটু চুকচুকানি নজর রয়েছে। এই বৌদি শব্দটাই এমন, ভক্তি শ্রদ্ধার আগে মানুষ বোধহয় অন্য জিনিসটা বেশি করে আশা করে। না না, আমি সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু বেশিরভাগই এটা হয়, তাই বললাম। আমিও তো বৌদি, তাই বলি কি আমার দেওররা আমার দিকে কুদৃষ্টিতে তাকাবে? হ্যাঁ, আমি যদি এখন চোখে একটা ইশারা মারি, ঠোঁটে একটু বাঁকা হাসি দিই, অথবা জিভটা বের করে ঠোঁটটাকে চেটে নিই, অথবা দেওরের চুকচুকে ওই শরীরটাকে দেখে একটু নিজের গতরটাকেও নাড়াই, তাহলে তো সেই দেওর বুঝবেই যে বৌদি 2 উরু প্রসারিত করার জন্য রেডি রয়েছে। আমি প্রলোভন না দেখালে আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আমার সাথে কেউ নষ্টামি করে। সেই প্রসঙ্গটা নয় বাদই দিলাম। এবার গল্পে ফিরে আসি। একজনের ফার্স্ট পিরিয়ড আর একজনের থার্ড পিরিয়ড। অনুরাধা বসে বসে বলে, যা ক্লাসটা নিয়ে আয়, নাহলে তো আবার পোদ্দার মশাই এসে পোদ্দার করে দেবে আমাদের। বাজে কথা বলো না দিদি, তুই তো সহ্য করতে পারো না। আরে ধুর, লোকটা কবেটা রিটায়ার্ড করবে। নাহলে যদি নতুন একটা মাস্টার আসতো। তবে যাই বল, এ আসার পরে কিন্তু অনেক উন্নতি হয়েছে। কথার সঙ্গে সঙ্গে সায় দেয় কাজল, বলে, হ্যাঁ সেইটা একদম ঠিক। আগে যে অবস্থা ছিল স্কুলটার, এখন অনেক পরিপাটি। আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। প্রথম পিরিয়ড করতে কাজল চলে যায়। এখানে অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তবে ওই যে হয় না, কিছু কিছুর সঙ্গে নির্দিষ্টভাবে বন্ধুত্বটা একটু বেশি গাঢ় হয়। কাজল আর অনুরাধারও ঠিক তাই। সেকেন্ড পিরিয়ডে কাজল এলে অনুরাধা বলে, যাক এখন কেউ নেই, একটু ভালো করে গল্প করা যাবে। তা বল, কেমন কাটালি বরের সঙ্গে গোয়া? আরে ধুর, ভালো কোথায় হলো, 24 বার শাশুড়ি ফোন করছে, এই করোনা ওই করোনা, ঠান্ডা লেগে যাবে, হেন তেন। তা তোর বরটা বুঝি মায়ের খুব নেওটা? হ্যাঁ, সবসময় ম্যা করে। তা বরকে বল মাকে ছেড়ে এবার বউয়ের আঁচলের তলায় আসতে। ছোটবেলায় মাতৃদুগ্ধ পান করে সে বড় হয়েছে, সেই মায়া এখন ত্যাগ করতে বল। এখন তো অন্য। থাক দিদি, সবসময় বাজে কথা বলবি না। এই আজকে কি এনেছিস সে টিফিনে? কিচ্ছু না, জ্যাম পাউরুটি। সকালবেলা রান্না করতে পারিনি, বাসন ধুতেই তা তো শাশুড়ি করলো না। উনি করবে, ওনার আবার বাতের ব্যথা বেড়েছে, তার উপরে ছোট ছেলের সঙ্গে সারা রাত জেগেছে। কেন, ওর আবার কি হলো? আরে ওই যে পড়াশোনা করছে না, ইউপিএসসি। বাবা, কবার বসলো এই নিয়ে? এই নিয়েই তো 3 বার হলো। এই আর তো কয়েকবার চান্স। হ্যাঁ, আমি তো বলেছি একেবারে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসো, কিন্তু সে বলছে এবার নাকি বাদিয়েই ছাড়বে। শোন শোন, লেকচার মারা অনেক সহজ, লক্ষ লক্ষ স্টুডেন্ট দিচ্ছে, হ্যাঁ মাত্র কয়েক হাজারকে নেবে, আবার তার মধ্যে ছেকে তুলবে, অত সহজ নয়। বলতে বলতে ক্লাসের সব থেকে হ্যান্ডসাম টিচার অজয় ঢুকলো। এই লোকটাকে দেখলে ইয়ং যে কটা শিক্ষিকা রয়েছে, বিবাহিত হোক অবিবাহিত, প্রত্যেকেরই বুকের দামামা বেজে ওঠে। লোকটির একটি বৈশিষ্ট্য আছে, ইনি কিন্তু প্রত্যেক দিন দেরি করে আসেন, তবুও এনার সৌন্দর্যের কারণে ওই পোদ্দার মশাও যেন কিছু বলতে পারে না। বুড়ো ভাংসালা কিছু করতে পারে না, অথচ এই মাস্টারের সঙ্গেও না না, উল্টো পাল্টা ভাবনা চিন্তা নিজেদের মনে মনেই কল্পনা করে ওরা, তবে প্রকাশ করে না। আরে অজয়দা, আজকেও বেলা করে? হ্যাঁ, আর বলো না, গিন্নি খাসির মাংস রান্না করলো, চেটে পুটে মেরে আসতে। বাবা, সকাল সকালে গিন্নি রান্না করে নাকি? একটু কড়া চোখের চাহনি নিয়ে কথাটা বলল অনুরাধা। অনুরাধার চোখে কিন্তু মোটা ফ্রেমে চশমা পরা, মাথার চুলগুলো ঘাড়ের কাছে, পরনে শাড়ি আর স্লিভলেস ব্লাউজ, আর অন্যদিকে কাজল পরে এসেছে একটা সালোয়ার কামিজ, তবে তারও কিন্তু স্লিভলেস, তবে ওড়নাটা বুকের ওপর পরিপাটি করে দেওয়া। এই স্কুলটা কোয়েট স্কুল। হেডমাস্টার পোদ্দার মশাই বারবার শিক্ষক এবং শিক্ষিকাকে এই পোশাক সম্পর্কে একটু স্বচ্ছন্দতা বজায় রাখতে বলেছেন, কিন্তু ওই যে প্রচন্ড গরম পড়েছে বলে এরা এরকম পোশাক পরে আসে। যতই হোক, ইয়ং ছেলেপুলের ওপর একটা চাপ পড়ে না, পোদ্দার মশাই সেটা ভালো করেই বোঝেন। যাই, সইটা করে দিয়ে আসি বলে অজয় চলে গেল সই করতে হেডমাস্টারের ঘরে। ব্যাস কয়েক সেকেন্ড পর ফিরে এসে কাজল হেসে বলল,
বাবা, রোজই দেরি করে আসছেন, অথচ পানিশমেন্ট পাচ্ছেন না। কি করে পানিশমেন্ট পাবো? বউ যে রান্না করে পাঠায়। আজকেও বুঝে নিয়ে এসেছো? হ্যাঁ, খাসির মাংস। বাবা, বুড়ো হাবলার দাঁত আছে, চিবিয়ে চিবিয়ে খাবে। নরম মাংসই বোধহয় চুষে মারতে পারে না। আহ দিদি, কি হচ্ছে? অনুরাধাদি, কথাটা কিন্তু ভুল বলেনি। হ্যাঁ, এটা আমিও মাঝে মাঝে ভাবি। তা হ্যান্ডসাম, আপনার চেহারার বৈশিষ্ট্যটা কি বলুন তো? কিছু না, সকালে উঠে এক মুষ্টি ছোলা, এক মুষ্টি বাদাম, একটা খেজুর আর আমলকি, ব্যাস এটাই হয়ে গেল। হ্যাঁ, তারপরে আধ ঘন্টা যোগ ব্যায়াম। এরপরে এরপরে কি আর পেট পুড়ে খাসি দিয়ে ভাত? মোটেই না, মেপে এক পিস আর এক প্লেট ভাত, মানে ওই এক বাটি সমান। বাবা, কি করে যে চলে আপনাদের? কেন, আপনার হাজবেন্ড বুঝি? আরে না, হাবড়ে জবড়ে খায়। তার উপরে আজকে বাড়িতে কাজের লোকটা আসেনি। আমি আর কি করব? ওই জ্যাম পাউরুটি। জ্যাম পাউরুটি খাবার হলো? কি করব বলুন? বাসন কোসন মেজে আর এনার্জিতে পাচ্ছিলাম না। আপনাকে দেখে তো মনে হয় না যে আপনার এনার্জি কম। কথাটা কেমন যেন কানে বাজলো কাজলের। চট করে না মন আর মস্তিষ্কের সঙ্গে সঙ্গে হৃদয়ের ভেতরে জমে থাকা কিছু ব্যথা উকড়ে উঠতে চাইল। আর পাশে বসে অনুরাধা বলল, আমাকে দেখে বুঝি শুকিয়ে যাওয়া শুটকি মাছ মনে হয়? আরে না না অনুরাধাদি, আপনাকেও ভালো লাগে। আচ্ছা, আমার আবার সেকেন্ড পিরিয়ডের ক্লাস আছে, নিয়ে কি হবে? বসো, বলে অনুরাধা। হতে একটু পারি ঘন্টা পড়ে যাবে। তার উপরে আমরা সরকারি কর্মচারী, ক্লাস নিলাম কি না নিলাম কিচ্ছু যায় আসে না। বসে বসে মাইনে পাবো, ব্যাস। একটা সময় গিয়ে বলবে, কি পড়া ছিল রে, বই বের কর করে পড়, এই বলেই চলে আসবে। তা আচ্ছা বলেছেন, এখন আমার ক্লাস নিয়েই কি হবে, এইট অব্দিতে এমনিই পাস। বলেই নিজেরা নিজেরা হাসাহাসি করছেন। এমন সময় পোদ্দার মশাই এসে বললেন, এ কি, সবাই মিলে বসে আছেন যে এক জায়গায়, ক্লাস নেই? ছিল পোদ্দার দা, ছিল। গরমে যেতে ইচ্ছে করছে না, তার উপরে 3 তলায় ক্লাস, প্রচন্ড গরম লাগছে, পারছি না। বলে কাজল বুকের ওপর থেকে ওড়নাটাকে খুলে ফেলে। মেয়েটার বুক দুটো অস্বাভাবিকভাবে বড়, দেহের তুলনায় অত্যাধিক সরু কোমর আর ভারী নিতম্ব। দেহের গঠনের জন্যই বোধহয় পুরুষ মানুষগুলো চুপ হয়ে যায়। ঘামে ভেজা ওর বগলতলা আর বুকের কাছে জমে থাকা ঘাম, পারফিউম মেশানো সেই ঘামের উগ্র গন্ধ। ওড়না সরানোর সঙ্গে সঙ্গে স্কুলের সেই পাখার হাওয়ায় ছড়িয়ে পড়ল চারিদিকে। অনুরাধা বলল, তুই বস, আমি একটু টয়লেটে গেলাম। এই মুহূর্তে পারফিউমের গন্ধটা আকর্ষণ করছে না, যতটা বেশি আকর্ষণ করছে ঘামের তীব্রতা। পোদ্দার মশাই দাঁড়িয়ে রয়েছেন, অজয় বসে। মেয়েটা কেমন বিভৎস ভঙ্গিতে হাত উঁচু করছে। শরীরে কোথাও লোম না থাকলেও এই বগল অংশটা বোধহয় অপার্থিবভাবে আকর্ষণ করে সবকটা পুরুষকে। ঢোক গিলল অজয়, তার সঙ্গে পোদ্দারও। কাজল বলল, মনে হচ্ছে সবকিছু খুলে ফেলি, যা গরম পড়েছে না, বাপরে বাপ। একেই মাথার চুলগুলো ছোট্ট ছোট্ট, তার উপরে হাত উঁচু করে মাথার চুলে হাত দিয়ে সে কি বোঝাতে চাইছে, হয়তো বুঝে উঠেও বোঝাতে পারছে না ওরা। পোদ্দার মশাই বললেন, আমি বরং যাই। হ্যাঁ। অজয় বলে, বাহ, আপনি শরীরের খুব যত্ন নেন, কিন্তু তা তো একটু নিতেই হয়, বয়স হচ্ছে না। কত হলো? এই তো 34। বাহ, দেখে তো মনে হয় না। কত মনে হয়? বলে কাজল একটু হেলিয়ে পড়ল ওর গায়ের কাছে। অজয় একদম পাশের সিটে বসে রয়েছে। ঘামের তীব্র গন্ধটা অজয়ের গায়ের সঙ্গে লেগে গেল। অজয়ের পরনে ফুল হাতা হোয়াইট কালারের শার্ট আর ব্ল্যাক কালারের প্যান্ট। ও কিন্তু সবসময় স্কুলের নিয়ম নীতি মেনে চলতে পছন্দ করে। যেহেতু ব্যায়াম করে, তাই শরীরে বেশ ভাঁজ ভাঁজ বৈশিষ্ট্যটা স্পষ্ট বোঝা যায়। এই মুহূর্তে তার শার্টটাও ঘামে ভেজা। হ্যাঁ, একটা উগ্রতার গন্ধ ছেয়ে গেছে গোটা ক্লাসরুম জুড়ে। অজয় চুপ করে দৈহিক সৌন্দর্য দর্শন করছে কাজলের। কাজল বারবার বুকটা উঁচু করে হাত উঁচু করে কি যে বোঝাচ্ছে। কিছুক্ষণ পর সে বলল, বলুন তো, এই মার্চে এত গরম দিয়েছে, এপ্রিলে কি হবে? বাবা, যা অসহ্য লাগছে না। ফ্যানটা বাড়িয়ে দেবো? ফুল স্পিডে চলছে। তাহলে কি কর্তৃপক্ষকে বলতে হবে না কাল একটা ফ্যান লাগাতে? বলুন না প্লিজ। নাকি এসি বলবো? তাহলে তো খুব ভালোই হয়। বাড়িতে কি এসি আছে? হ্যাঁ, আমার বাড়িতে এসি, আমার বেডরুমেও এসি। ও, এই জন্যই বুঝি। এই জন্যই কি অজয়দা? বলে কাজল এগিয়ে আসে। অজয় ঢোক গিলে বলে, আমি বরং যাই। হ্যাঁ, ক্লাসটা নিয়ে আসি।
মনে মনে কাজল বলে, বিত পুরুষ কোথাকার, একটু কাছে এগিয়ে গেলে এমন ভয় পায় যেন পারলে ওকে আমি গিলে খাবো। খাওয়ার মতো এখন পরিস্থিতি আছে নাকি? সারাদিনটা স্কুলে কাটিয়ে ট্রেনে করে বাড়ি ফিরতে হয়। আজকে প্রচণ্ড গরমে ধাক্কা ধুক্কি দিয়ে ট্রেনে উঠে আরও বেশি নাজেহাল অবস্থা হলো কাজল এবং অনুরাধার। অজয় টিফিন পিরিয়ডের পরে চলে গিয়েছে। পোদ্দার মশাই এখনও স্কুলেই রয়েছেন, বেরোননি। বাদবাকি সকলেই যে যার বাড়িতে। কিন্তু অনুরাধা আর কাজল একের সঙ্গে ট্রেনে ওঠে এবং কলকাতায় একই সাথেই নামে। দুইজনের ফ্ল্যাট আলাদা, ফোনে ফোনে যোগাযোগ, কথাবার্তা ওইটুকুই। বাবা দাঁড়ানো যাচ্ছে না তো। ও দাদা একটু সরে দাঁড়ান। আরে দিদি, লেডিস মানুষ, লেডিসে উঠবেন তা না। অনুরাধা হাতে চিমটি কাটে কাজলের। কাজল চুপ করে যায়। দোস্ত ওদেরই, লেডিসে ওঠেনি, তাই চুপ করে চাপচুপানি খেতেই হবে। ইতিমধ্যে দুটো পুরুষ মানুষ ওদের আগে এবং পিছে। কাজলের বুকটাকে পিষে দিচ্ছে লোকটা। পেছন থেকে অনুরাধা উপভোগ করছে ঠিকই, কিন্তু কাজলের খুব একটা ভালো লাগছে না। লোক দুটি অস্বাভাবিক রকম দৃষ্টি দিয়ে কাজলের বুকের মাঝখানে তাকিয়ে রয়েছে। গোটা ট্রেনের কামরা ঘামের গন্ধে উগ্র থেকে উগ্রতর হয়ে উঠেছে। কাজল হাত উঁচু করে ট্রেনের হ্যান্ডেল ধরে রেখে দিয়েছে যাতে সে ভালো করে দাঁড়াতে পারে, কিন্তু লোকটি সামনে আর পেছনে ওকে এমনভাবে ধাক্কা দিচ্ছে যে ওর ভারী নিতম্ব আর উদ্ধত বক্ষ চেপতে একসা। লোকটি কিন্তু ভালোই মজা লুটছে কাজলের শরীরটার। ডেলি প্যাসেঞ্জারদের এরকম একটু হয়েই থাকে। তবে অনুরাধা ওঠার আগে বলেছিল, এই ট্রেনটা ছেড়ে দে না, পরেরটায় উঠি, এটাই খুব ভিড় দেখ। না না, আমার বাড়ি গিয়ে আবার কাজ করতে হবে, কাজের মাসিতে আসেনি। শাশুড়ি মা আবার কি রান্না করে খেলো কে জানে। ও, তো শাশুড়ি তো আবার রান্না করতে পারে না? হ্যাঁ, ওনার এক বৈশিষ্ট্য। কেন কি জানি বাবা, উনি এত বছর সংসার করলো। 5-6টা স্টেশন যাওয়ার পরে ট্রেনটা একটু হালকা হয়। ওরা বসে। চট করে অনুরাধা বলে, এ কাজল, তোর বুকটা খেয়াল করেছিস? আরে ব্রায়ের পেছনের হুকটা যেন খোলা। ট্রেনের অতিরিক্ত চাপে কোন শালা এমন কাজ করেছে কে জানে। কাজল বুঝতেই পারেনি। তবে হ্যাঁ, টিপ্পনি যে ভালো খাচ্ছিল এইটা কাজল বুঝতে পেরেছে। অত ভিড়ের প্রতিবাদ করার মতো অবস্থা থাকে না। এত ছেলেপুলে যে, আর এতটাই ফেরার সময় ভিড়, কাউকে কিছু বললে এলোপাথারি খিস্তে শুনতে হবে, না হলে হয়তো রাগের চোটে ট্রেন থেকে ধাক্কা মেরেই ফেলে দিল। কে জানে বাবা, জীবন বাঁচাতে গেলে মেয়েদেরকে এরকম অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, সংসারেও আর রাস্তাঘাটেও। কে খুললো বলো তো? কেউ না কেউ তো খুলেছে, না হলে চাপের চোটে। না না, আমি ঠিকঠাকভাবে হুক আটকে এসছি। ইস, আজকাল দেখছি আর ট্রেনে যাতায়াতই করা যাবে না। এমন করে ইজ্জত নিয়ে নিচ্ছে এরা। কিছুক্ষণ পরে ট্রেনটা এসে থামে ওদের গন্তব্যে। নেমে একে অপরকে টাটা বাই বাই করে কাজল হাঁটতে শুরু করে আর ভাবতে থাকে, এই স্কুলে কাটানোর সময়টুকুই ওর কাছে মুক্ত স্বাধীনতা। বাড়িতে ফিরে আবার সেই বন্ধ ঘর, জানালা দরজা, সেই রান্নাঘর, নিজের বেডরুম, কেমন যেন একটা একঘেয়েমি পরিবেশ। সম্রাটকে কতদিন বলেছে একটু ঘুরে আসতে। গোয়াতে গিয়েছিল ঠিকই, তবে সেখানেও শান্তি পায়নি ও। সম্রাট মাকে খুব ভালোবাসে। সম্রাট কেন, সমরও তাই। কাজল তো মাঝে মাঝে ভাবে, এই বাড়িতে বউ হয়ে এসে সে নিজের জীবনে আসলে কি পেয়েছে। সংসার করেছে সবই, কিন্তু কিছু একটা সে পায়নি, যেটার খোঁজ কাজল প্রতি পদে পদে করে। প্রত্যেক দিন রাত্রেবেলা বিছানা গরম হয় ঠিকই, কিন্তু তার মন উষ্ণ হয় না। অজয় এই পুরুষ মানুষটা, তার মধ্যে কিছু একটা আছে যেটা দেখলে কাজল খুব আনন্দ পায়। অজয়ের বউ সুস্মিতা অপূর্ব সুন্দরী একটি মেয়ে, বাচ্চা কাচ্চা এখনো হয়নি, গ্রাম্য মেয়ে, শহরে বিয়ে হয়ে এসেছে, ঘরের কাজকর্ম নিয়ে থাকতে খুব পছন্দ করে। একদিন অজয়কেই আরেক মাস্টার সুনির্মলের সাথে কথা বলতে শুনেছিল কাজল। অজয় বলেছিল, একদম গরম না, সবসময় ঠান্ডা মেরে থাকে, আমার আবার এরকম ভালো লাগে না। আমি একটু নাইটি ফাইটি পরাতে চাই, একটু বাইরে ঘুরতে নিয়ে যেতে চাই, বাইরে খাওয়াতে চাই, একেবারে ঘরও আমি সুনির্মলদা, আমি এরকম চাইনি, বিশ্বাস করো। গ্রামে গেলাম কি করতে, না এই স্কুলেরই কাজে, সেখানে ঘর পাচ্ছিলাম না থাকার। বাবা মা গেল ঘর ঠিক করতে, তা ঘর ঠিক করতে গিয়ে যেই বাড়িতে ভাড়া থাকবো সেই বাড়িওয়ালার মেয়ের সঙ্গেই আমাকে গুছিয়ে দিল। আমি সেটা কিচ্ছু করতে পারলাম না। তবে তুমি যাই বলো অজয়, তোমার বউটি কিন্তু হ্যাঁ লক্ষ্মীমন্ত তো, আমি মানছি, দেখতে সুন্দরী, শিক্ষিতা, গ্র্যাজুয়েট, অথচ
বউটা স্মার্ট না, সবসময় শাড়ি পরে থাকে, লম্বা একখানে বেনুনি করে। আমার আবার ওই শর্ট হেয়ার আর একটু অন্যরকম ওয়েস্টার্ন পোশাক পছন্দ। তা তুমি তোমার মনের মতো গড়ে নিলেই পারো। হয় না হয় না হয় না সুনির্মলদা, হয় না। মাটি যেভাবে প্রতিমা গড়ার জন্য ব্যবহার হয়েছে, সেই প্রতিমাকে যদি এখন আমি চেঞ্জ করতে চাই তাহলে গোড়া থেকে তার মাটি বদল করতে হবে। তা সেটাই করো। কি করে করব? আরে ওকে বলো তোমার এগুলো পছন্দ, অনেকবার বলেছি। সে বলে ওর নাকি শর্ট ড্রেস পরতে ভয় লাগে, শর্ট ড্রেস পরে ওর আমার সামনে দাঁড়াতেও নাকি লজ্জা লাগে। হাসালে ভায়া, তোমার সামনে আবার লজ্জা? আরে তুমি তো ওর লজ্জা নিবারণ করো নাকি? আর সে করি, সেও তো অন্ধকারে, সে কি আরো বুঝতে পারে? আমি ওকে দেখতে চাই, কিন্তু ও দেখা দিতে চায় না। এইটার এইটার আর কি বলবো বলো? কিছু কিছু মেয়ে থাকে লজ্জা জিনিসটাকে ঢেকে রাখতে ভালোবাসে, আর কিছু কিছু আছে খোলাভাবে ঘুরতে ভালোবাসে। তা তোমার স্ত্রী ওই ঢেকে রাখার মধ্যে পড়ে। এটা তোমার লাক। লাক না সুনির্মলদা, লাক না, বলো ব্যাড লাক। আমার ভালো লাগে না। তুমি কাজলকে দেখেছো? কত স্মার্ট একটি মেয়ে, মাথার চুলটা বব করে কাটা, দেহের সৌন্দর্য কত সুন্দর। চাইলে ওর সাথে একদিন, খবরদার ভাইয়া তাই করতে যেও না। ওর বর নাকি একটা হাই ডিপার্টমেন্টে আছে, কিসের জানো, মনে হয় পুলিশের লাইনেই, বলতে পারবো না, তবে সবসময় সিভিলে থাকে, পোশাক পরতে হয় না। সম্রাট, শহরে বেশ নাম আছে। ওর বউয়ের সঙ্গে তুমি যদি এখন ফষ্টি নষ্টি মারতে যাও না, তোমার চাকরি খেয়ে নেবে। এই পর্যন্ত শুনেই কাজলের মনে বিরাট আনন্দ হয়েছিল। তার মানে অজয় মনে মনে ওকে চায়, ওই এক রাতের জন্য চায়। হয়তো তাই কাজলও চায় এক রাতের জন্য কোথাও অন্য কোনো পুরুষের সাথে কাটিয়ে আসতে। সব মেয়ে আর সব ছেলে বোধহয় সারা জীবন এক নারীর সঙ্গে থাকতে পারে না, অথবা প্রত্যেকের জীবনেই একটা অন্ধকার দিক আছে, সেটা স্বামী স্ত্রী একে অপরকে শেয়ার করতে পারে না। শেয়ার করলেই বিপদ। এই না 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 না, তাই বলে আমাকে ভাববেন না। আমি কিন্তু আমার বরকেই ভালোবাসি, সে ক্লাস 11 থেকে। বরের চোখ দেখে আর ভুরু দেখে ভালো লেগেছিল, প্রেমে পড়ে গিয়েছিলাম। তার আগে আমার জীবনে যারা এসেছে তারা একতরফা, মানে ভালোবাসাটা আমার দিক থেকেই ছিল, তাদের দিক থেকে ছিল না। হ্যাঁ এসেছিল, তাই বলে আমি কারোর সাথে কিন্তু বিছানা শেয়ার করিনি। হ্যাঁ, গল্পটা শুনে ওই কমেন্ট করার আগে একটু ভেবে করবেন। আমি আমার নিজের চরিত্র সম্পর্কে কিন্তু খাঁটি কথা বলছি। যদি আমার চরিত্রের কলঙ্ক থাকতো সেটাও আমি স্বীকার করতাম, কারণ আমার মনে হয় ওই রাগঝাপ না করে স্বামীর কাছে বলে ফেলাটাই ভালো। এতে সম্পর্কেও আরো বেশি টেকে। যদিও এটা আমার মত, আপনাদের কি মত আপনারাই জানেন। নাকি এরকম কোনো গোপন কথা আপনাদেরও ফ্যামিলিতে রয়েছে? কারোর সাথে মিশেছেন, একা দেখা করেছেন, থেকেছেন? যদি থেকে থাকেন তাহলে এক কাজ করবেন, আমাকে না চুপি চুপি লিখে পাঠান। ওই চুপি চুপি কোনোদিন গল্পের আকারে আপনাদেরকে বলে দেব। হ্যাঁ, যেই ব্যক্তি বলেছে তার নামটা না হয় গোপনই রাখবো। যদি সংসারে আগুন লাগে তখন তো বলবেন বৈশাখীর জন্য সংসারে আগুন লেগেছে, তখন না বাবা না, কেস আমি খেতে পারবো না। বাড়ি ফিরে এসে কাজলের মনটা একটু উড়ু উড়ু। আজকে গরমটা সত্যিই বেড়েছে। সম্রাট বোধহয় রাত করে আসবে, ইদানিং সে খুব রাত করছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে শাশুড়ি মার ন্যাকা কান্না শুনতে পায় কাজল। বুঝতে পারে দুপুরবেলা বোধহয় খাওয়া জোটেনি। সমর এসে বলে, বৌদি জম্পেস করে একটু চা করো না, মাথাটা খুব ধরেছে। দুপুরবেলায় খাবার অর্ডার করে এনেছিলাম, ইস তেল চিটচিটে খাবার, খেতে পারিনি, বমি হয়ে গেছে। মা তো সেই খেয়েই বমি করছে। এখন একটু চা করো, চা খাই। কাজলের খুব বলতে ইচ্ছে করছিল, আমি কি কাজের লোক? হ্যাঁ, আমি তো চাকরি করি নাকি? বলতে গিয়েও চেপে গেল। এর আগে একদিন কথাটা বলেছিল সম্রাটকে। সম্রাট সঙ্গে সঙ্গে শুনিয়ে দিয়েছিল, তুমি নিজেকে কি মনে করো? সামান্য ক টাকা চাকরি করে নিজেকে রাজরানী মনে করো নাকি? শোনো, সম্বন্ধ করে বিয়ে করার সময় তোমার বাবাকে পই পই করে আমার মা জানিয়ে দিয়েছিল, বাড়িতে কিন্তু অবশ্যই একটি কাজের লোকের প্রয়োজন। হ্যাঁ, তাই বলে কাজের লোক মানে তাকে আমি অসম্মান করছি না, এইটা বলতে চেয়েছি যে সমস্ত গৃহিণীরা চাকরি করে না তারা কি কাজের লোক হয়? হাউস ওয়াইফরা কিন্তু কাজের লোক হয় না কাজল। তারা গোটা সংসারটাকে মেনটেন করে চলে, বুঝেছো? নিজেকে অত হেও ভেবো না। আর আমার ফ্যামিলি তার কে আছে? আমার ভাই আমার থেকে ছোট আছে তো শুধু মা। দুটো রান্না করতে তোমার কোনো প্রবলেম হবে না। দেখো, তুমি কিন্তু সেই কাজের লোকের পর্যায়ে আমাকে ফেলছো। আমি এসব করলে কিন্তু কি করবে? থাকতে পারবে না। যাও, ছেড়ে চলে যাও, যাও তোমার ভিখারি বাপের কাছে যাও। কথাগুলো শুনতে হয়েছিল কাজলকে, তাই দমে গিয়েছিল সে। চাকরি করা সত্ত্বেও
বাবা মা 1 টাকাও নেয় না ওর কাছ থেকে। চাষবাস করে খেতেই ভালোবাসে। কাজলকে ঘাট থেকে নামিয়ে রক্ষা পেয়েছেন ওনারা। কাজল মেয়েটি বরাবরই নিজের আত্মসম্মানকে টিকিয়ে রাখতে ভালোবাসে। ওর ফ্যামিলিতে ওর এক দাদা আছে। দাদা বিয়ে করার পর যখন বউ নিয়ে বাড়ি আসে, পরের দিনে সে আলাদা হয়ে যায়, মানে ফুলসজ্জার পরের দিন। সেই থেকে কাজলের বাবা, কাজল আর কাজলের মাই থাকতো। মেয়েকে চাষের জমি বিক্রি বাট্টা করে বিয়ে দিয়ে ওনারা এখন ছাড়া হাত পা তীর্থভ্রমণ করে বেড়াচ্ছেন। মেয়ে টাকা দিতে চাইলেও নেয় না। আবার সংসার সম্পর্কে কোনো রকম অভিযোগ করলে মা বলে দেয়, তোর সংসার তুই গুছিয়ে নে মা, মেয়ে মানুষের অনেক কিছু সহ্য করতে হয় বুঝলি, আর অ্যাডজাস্টমেন্ট করা মানেই কিন্তু সংসার, নিজে অ্যাডজাস্ট করে দেখ, ঠিক হবে। কাজলের বলতে ইচ্ছে করে, আচ্ছা মা, ওইটাকে শুধু আমি করব, তোমার জামাই করতে পারে না? কিন্তু বলতে পারে না, কোথাও যেন গিয়ে একটা বাঁধও ঠেকে। সমর চা করতে বলল। ঘরে গিয়ে খানিকক্ষণ রাগে গটগট করে নিজের রাগটাকে চেপে নিয়ে ওয়াশরুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে কাজল ঘরের ভেতর ঢোকে। দরজাটা বন্ধ করে আয়নার সামনে নিজের শরীরটাকে পরিপাটি করে দেখে। কোথাও কোনো কমতি নেই। মাথার চুল বরাবরই সে ছোট রাখতে ভালোবাসে। এই দেহটাকে কত সুন্দর করে সাজায় প্রত্যেক দিন রাতে, কিন্তু বরটা ভালো করে চেয়েই দেখে না। এই আর এক সবসময় বন্ধ ঘর। কেন খোলা আকাশের নিচে বুঝি একাত্ম হওয়া যায় না? যখন মানুষ আদিম ছিল তখন তো এইভাবেই। না, অলিক কল্পনা করে লাভ নেই। এখন যাই, গিয়ে চা করি, নাহলে চিৎকার করে বাড়ি মাথায় করবে। বাড়ি ফিরে এসে রান্না করলো কাজল। সিদ্ধ ভাতি করলো, তাও করলো। শাশুড়ি মা শুয়ে শুয়ে সিরিয়াল দেখছেন, আর সমর পড়াশোনা করছে। মাঝে মধ্যে কাজলের বলতে ইচ্ছে করে, মা আপনার ছোট ছেলেকে একটা বিয়ে দিন। বেকার থেকে থেকে অনেক তো হলো, চাকরি হবে কিনা তার কোনো ঠিক নেই। তার উপরে বাবা চাকরি করতো, প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তো আপনি পাচ্ছেনই, তাই দিয়েই না হয় আপনাদের সংসারটা চলবে। কিন্তু বলতে গিয়েও বলতে পারে না। সেদিন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে কাজল ঘরের ভেতর আসে। এসে দেখে সম্রাট শুয়ে রয়েছে। ঘরটা পুরো অন্ধকার, জানলা দরজা সব বন্ধ। আজকে একটু জানলাটা খুলে দিই। না না না, লাইট অফ করো। কেন? তোমার কি আলোর মধ্যে আমাকে দেখতে ইচ্ছে করে না? আমি কত সুন্দর একটা নাইটি পরেছি, আজকেই কিনলাম নিউ মার্কেট থেকে। সে তুমি যা খুশি পড়ো না কেন, লাইট জ্বালাবে না। অন্ধকার ছাড়া আমার ঘুম ভালো আসে না। কিন্তু আমার যে আলো ভালো লাগে, তুমি আমার দিকটা একটু কেন দেখো না? তোমার দিক দেখি বলেই তো গোয়াতে গেলাম, আর গিয়ে পায়খানা বমি সর্দি বাঁধিয়ে আসলাম। মা কতবার বারণ করেছিল আমাকে যেতে। তোমার কি সবসময় মামা মামা করতে ভালো লাগে? মানে কি বলছো? মানে আমার কোনো আলাদা জগৎ নেই? আমার কোনটা ভালো লাগে না লাগে হ্যাঁ গরু তো জিজ্ঞেস করো না। তুমি কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাইছি যে তুমি কি মায়ের আসলেই, মানে দেখো, তোমার সঙ্গে অযথা আমি রাত্রেবেলা ঝগড়া করতে চাই না। হ্যাঁ গে, আমার সকালবেলা বেরোতে হবে, একটা কেস আছে কালকে, যেতেই হবে আমাকে। তার উপর আমার চাকরি সম্পর্কে তুমি কিন্তু ওয়াকিবহাল, সবটা জেনেই তুমি আমাকে বিয়ে করেছো। এই হুটহাট করে বেরিয়ে যাওয়া বা রাত জাগা আমার পক্ষে সম্ভব না। বলেই পাশ ফিরে শুয়ে পড়ে সম্রাট। মনের ভেতরে চাপা অভিমান আর রাগ জমা হয় কাজলের। নিজের মনকে প্রকাশ করে বোঝাতে পারে না কাউকে। বাড়িতে বাবা মাও বোঝে না, অন্যদিকে স্বামীটাও বোঝে না। কেমন যেন একঘেয়েমি। একমাত্র অনুরাধাদি, সে মাঝে মধ্যে বলে, আমার সঙ্গে আয় না, দেখ তোর বরের থেকে বেশি ভালোবাসবো, এমন একটা চুমু দেবো না তোকে যে তোর মাথা থেকে পা অবধি ঝনঝন করে উঠবে। তাই তো, চুমুতেও তো একটা স্বাদ থাকে। সে তো কোনোদিন সম্রাটকে বোঝায়নি, কোনোদিন না। ডিপ কিসিং কি আজ অবধি জানে না কাজল, অথচ বরের সঙ্গে সংসার করছে। পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কাজের মাসিকে ফোন করে। 2-3 বার রিং হওয়ার সঙ্গে সঙ্গে দরজায় টোকা। খুলেই বলে, এসেছো? ভাগ্যিস। ও বাবা, তা আসবো না? আমি তো জানি আমার দিদির অবস্থা খারাপ হয়ে যাবে। দাঁত কেলিয়ে ঘরে ঢোকে কাজের লোকটি। কালো করে মেয়েটি, নাম সোনাই, বয়স এই 30-এর কাছাকাছি, ছোট কাজলের থেকে, ভারী চেহারা, শাখা পলা পরা, শাখার মাঝখানে অসম্ভব নোংরা ঢুকে সাদা শাখা কালো হয়ে গিয়েছে। একটা লোহার আয়স্তি, কানে ছোট ছোট্ট ইমিটেশনের দুল, পরনে লাল টুকটুকে একটা শাড়ি আর হলুদ রঙের ব্লাউজ। গড়নটা বেশ গোলগাল, উচ্চতা 4 ফুট 9-10 ইঞ্চির কাছাকাছি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই এই তীব্র রোদে ঘামে ভেজা শরীরের গন্ধটায় কাজলের বমি পেয়ে যায়।
পারফিউম মাখতে পারো না নাকি? পারফিউম কোথা দিয়ে পাবো? কত দাম? ঠিক আছে, হ্যাঁ আমার বাড়িতে একটা রয়েছে পড়ে, অনেকদিন আগের, ডেট ওভার হয়ে গেছে, ওটা ব্যবহার করো। আচ্ছা, ডেট ওভার হওয়া জিনিসগুলো বোধহয় এই সমস্ত মানুষগুলোকে দিয়ে ওই বিত্তবান মানুষরা অনেকটা নিজেদেরকে দাতা বলে মনে করে। যেগুলো নিজেরা পড়তে পারে না, ব্যবহার করতে পারে না, খেতে পারে না, সেগুলো এই মানুষগুলোকে দেওয়া যায়, কারণ এরা তো এদের কাছে পশুর সমান না। পশুকেও বোধহয় গৃহপালিত করে রাখলে মানুষ বেটার কিছু খেতে দেয়। ও যাই হোক, মাঝে মাঝে যে কেন আমি গল্পের মাঝখানে খেয়ে হারিয়ে ফেলি আমি নিজেই বুঝি না। ও দিদি, আজকে কি রান্না করব? যা খুশি কিছু একটা করো তাড়াতাড়ি, আমার আজকে সকাল সকাল বেরোতে হবে, পরীক্ষা চলছে তো। বলে মেয়েটি ঘরের দিকে চলে যায়। কাজল ঘরে আসে, স্নান করে ফ্রেশ হয়। আজকে অনেক সকাল সকাল, প্রায় ভোরবেলা। সম্রাট বেরিয়ে গেছে ঘর থেকে, না কিচ্ছু খেয়ে যায়নি, বলেছে বাইরে খেয়ে নেবে। শাশুড়ি মায়ের জ্বর এসেছে, সমর বলেছে সকাল সকাল খেয়ে শাশুড়ি মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে। আর কাজের মেয়েটি তো আজকে রয়েছেই, রান্না বান্না খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। সকালে ঠিক 9টার সময় নাকের মুখে কোনো রকম দুটো গুজে কাজল বেরিয়ে যায়। আজকে সে পরেছে কালো রঙের স্লিভলেস ব্লাউজ আর সাদা রঙের শাড়ি, তাতে ছোট্ট ছোট্ট কালো কালো ফুল দেওয়া, চোখে সানগ্লাস পরা, কানে ছোট্ট ছোট্ট দুটো ইয়াররিং পরা, গলায় সরু একটা মঙ্গলসূত্র, এক হাতে আয়স্তি পরা, আরেক হাতে পরা ঘড়ি, আর সেই ফুলসজ্জায় দেওয়া ডায়মন্ডের আংটি। সিঁদুর টিঁদুর সে ব্যবহার করে না, কপালে ছোট্ট একটা কালো টিপ। মা আসি। এসো, সাবধানে যেও। আজকে বেশ কদিন হলো কাজল শাশুড়ি মায়ের ঘরের দিকে ঢোকে না। ঢুকলেই না ওই ওষুধের গন্ধ ওকে সারা শরীর গুলিয়ে উঠতে সাহায্য করে, আর শরীরটা কিরম গুলিয়ে উঠলেই কাজলের বমি পায়। ঘর থেকে বেরিয়ে যেতেই কাজল লক্ষ্য করলো ওর ফোনটা বাজছে। অনুরাধাদি ফোন করেছে। হ্যাঁ বলো। শোন, আজকে আমি যাব না। কেন? আর বলিস না, গতকাল রাত থেকে এতবার পায়খানা হয়েছে, এখনো সকাল পর্যন্ত 5 বার গেলাম। ওআরএস খাওনি? সব খেয়েছি। এবার হাসপাতালে যাব, ডাক্তারের কাছে। তুই তো জানিসই, একা মানুষ, কেউ নেই দেখাশোনার। আমি যাব না? না, তোর আসতে হবে না। তাহলে কাউকে খবর দিয়েছো? হ্যাঁ, এই তো পাশে রফিক রয়েছে। রফিক অনুরাধাদির বাড়ির কাজের ছেলে, কোন গ্রাম থেকে উঠে এসেছে কে জানে, সারাদিন অনুরাধাদির সঙ্গেই থাকে। হ্যাঁ, রাতের সঙ্গীও বটে। কেউ কিছু বলতে পারে না। অনুরাধা চাকরি করে তো এই পাড়ায় একটা বড় বাড়ি নিয়ে থাকে। ভাড়া বাড়ি হলে কি হবে, অনুরাধার দাপটে কেউ কোনো কথা বলতে পারে না। রাত্রেবেলা দুটো মানুষ যখন একত্রে মিলিত হয়, তখন পাড়া প্রতিবেশী জানলার সামনে এসে শব্দ শোনার চেষ্টা করে। অনুরাধা ঠিক বুঝতে পারে আর ফ্যানের স্পিডটা 10 গুণ বাড়িয়ে দেয়। এই জন্যই তো একটা বেডরুমে 4টে ফ্যান লাগিয়েছে ও, যাতে ঘরের সেই শীতকারের ধ্বনি জানলা দিয়েও বাইরে না বেরোয়। রহিমকে চুষে চুষে শেষ করে দিচ্ছে অনুরাধা। নিজের শরীরটা বানিয়ে নিচ্ছে, কিন্তু বেচারা রহিম এমনভাবে এর কাছে বদ্ধ হয়েছে যে ছেড়ে পালাতে পারলে বাঁচে। কোনো মানুষ শরীরের আকাঙ্ক্ষার জন্য ছুটে বেড়াচ্ছে, আবার কোনো মানুষ ওই শরীরের আকাঙ্ক্ষা থেকে বাঁচার জন্যে হাঁপ্রাণ চেষ্টা করে বেড়াচ্ছে। রহিম কত ছুটি চেয়েছে, কিন্তু অনুরাধা ওকে একটা দিনও ছুটি দেয় না। বলে, মাথা খারাপ হয়েছে নাকি তোর? এখন ছুটি নিলে কি করে হবে? তারপরে স্কুলে আবার পরীক্ষা চলছে, রান্নাবান্না কে করবে? আমার বাড়িতে একটু কাজ ছিল, কাজ ফাজ পরে হবে কোনি। শোন, আজকে কিন্তু স্ট্রবেরি ফ্লেভারটা নিয়ে আসবো। তোর ভালো লাগে না? আমার ভালো লাগে না দিদি, আমার চাইরা দেন। শুনলেই একটা থাপ্পড় জোটে রহিমের কপালে। কাজল এসব সম্পর্কে সবটাই জানে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। ও ভাবে এইটুকু স্বাধীনতা থাকা উচিতই, তাই না? সেই দিন স্টেশনে অনুরাধার সঙ্গে আর দেখা হয়নি। দুইজনকে ফোন করেছিল, কিন্তু ওই যে অনুরাধা তো আসেইনি, তার লুজ মোশন হয়েছে। আজকে স্কুলে এসেও কেমন যেন ঘরটা ফাঁকা ফাঁকা। এই অনুরাধাদি না থাকলে কথা বলে শান্তি হয় না, ভালো লাগে না। পোদ্দার মশাই এসেছেন, সই করে দিয়েছে কাজল। প্রথম পিরিয়ডের ক্লাস করে দ্বিতীয় পিরিয়ড অফ। বসে বসে মোবাইল নিয়ে ঘাঁটছিল কাজল। আচমকাই পেছন থেকে ওর চেয়ারের ঠিক মাঝ বরাবর 2 হাত পেছন দিকে প্রসারিত করে নিজের বুকটা কাজলের ঘাড়ের উপর ঠেকিয়ে যাকে বলে পেছন থেকে জাপটে ধরা, অমন করেই দাঁড়িয়ে পড়ল অজয়। পুরুষালী ঘাম আর সুন্দর সেন্টের সুবাসে মাদকতাপূর্ণ মোহময় পরিবেশের সৃষ্টিতে তার উপরে ফাঁকা ঘরে বুকটা ঢিপঢিপ করতে শুরু করেছে কাজলের। অজয় ওর একদম গালের কাছে মুখটা আনে,
আফটার শেভিংয়ের গন্ধটা কাজলের তলপেটটাকে নাড়া দিয়ে যায়। চিনচিন করে ওঠে সেই কানটা। অপার্থিব বেদনা, তার সঙ্গে একটা অন্যরকম চাহিদা জানান দেয় কাজলকে অজয় বোধহয় আজকে সেই সর্বনাশটা করেই ছাড়বে। তবে এই সর্বনাশের জন্যই তো সে বসে রয়েছে। তাহলে চলো ঘুরে আসি কোথাও থেকে। কথাটা শুনেই কাজলের বুকে ঢিপঢিপানি আরো 10 গুণ বেড়ে যায়। হ্যাঁ, আমি ঘুরতে? হ্যাঁ, আমার স্ত্রীকে বাপের বাড়ি পাঠালাম অনেক বুঝিয়ে সুঝিয়ে। বললাম প্রথম পোয়াতি, এখন যাও গিয়ে। পোয়াতি? হ্যাঁ, 7 মাস চলছে, 7-এর অনুষ্ঠানও হবে। সব মিলিয়ে বাড়িতে একটা বিচ্ছিরি অবস্থা, তার উপরে ভীষণ একঘেয়েমি লাগছে। তাই ভাবলাম কদিন একটু বেরিয়ে আসি। একা একা? না, একা কেন, তুমি যাবে আমার সঙ্গে। 2 জনে মিলে মন্দারমণি, এই 2 দিনের জন্য যাবো আর আসবো। আবহাওয়া বদল হবে, একটু এসি রুম নেব, ভালো হবে না? কাজল হ্যাঁও বলতে চাইছে, নাও বলতে চাইছে। যদি হ্যাঁ বলে তাহলে ওর চরিত্রে দাগ পড়বে না তো। মেয়েরা আবার কলঙ্ক সইতে পারে না, তাই প্রকাশও করতে পারে না। যেমন ওরও যে অন্য পুরুষের সঙ্গ করতে ভালো লাগে বা অনুরাধাদি ভুল করছে, সবটা জেনে শুনেও কাজল স্বীকার করে না। আসলে আমার বাড়িতে বলতে হবে। তাহলে? আরে ঠিক আছে, কর্তার সঙ্গে আলোচনা করেই নাও। প্রয়োজনে তুমি কর্তাকে নিয়ে। না না, ওকে নিয়ে যাওয়ার কি আছে, আমি আর তুমি গেলে বুঝি হয় না? অজয় হাসে। ওর গোফের ফাঁকে ঠোঁটটাকে দেখে কাজলের বুকটা ঢিপ ঢিপ করে। এতদিনের অনাস্বাদিত সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। ছেলেটি বলে, তা অনুরাধাদিকে বলবে নাকি? একটাই রুম বুক করবো ওখানেই নাকি 3 জনে মিলে? কাজলের কান গরম হয়ে যাচ্ছে। যত বেশি কথা বলছে ছেলেটা এসব বিষয়ে, তত যেন শিহরিত হয়ে উঠছে সারা শরীরটা। আমি বাড়িতে কথা বলে দেখি, হ্যাঁ বলে কাজল ধচমচিয়ে উঠে পড়ে চেয়ার থেকে। আর ঠিক তখনই ফাঁকা অফিস রুমের সুযোগ পেয়ে অজয় ওর কোমর ধরে একদম বুকের কাছে নিয়ে আসে। এনে বলে, তোমার চোখ কি বলে আমি কি বুঝি না? ফাঁকা পাই না তো, তাই। কবে থেকেই তোমাকে দেখার আমার পূর্ণ নেশা। তোমার এই সুন্দর মুখ, এই সুন্দর চুল, এই সুন্দর। বাদবাকি কথাটা বলার আগেই কাজলের ঠোঁটের ওপর হাত রাখে, বলে, আস্তে, দেয়ালেরও কান আছে। তাহলে যেখানে দেয়ালের কান নেই সেখানেই চলো, 2 জন মানুষ একটু আদিম হয়ে আসি। রিপুর কামনায় যে আমি জর্জরিত হয়ে যাচ্ছি, তুমি কি বোঝো না? সবই বুঝি, কিন্তু ভয় করে। পরিবার রয়েছে। আর পরিবার? সারা জীবন তো পরিবার পরিবার করেই যাবে। একটা দিন নষ্ট হতে ক্ষতি কি? মন্দারমণিতে একটা রাত, না 2টো রাত, ব্যাস 2 জন 2 জনকে 2 চোখ ভরে দেখব। আমারও যেগুলো আমার স্ত্রীকে দিয়ে পূরণ করতে পারি না সেগুলো করব। আর তুমিও তোমার স্বামীর কাছে যেটা পাও না, আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে কিন্তু 2টো রাত। কেমন হয়? কাজল থরথর করে কাঁপছে। একেবারে সরাসরি এরকম প্রস্তাব স্বীকার করবে নাকি লজ্জায় লাল হয়ে যাবে যদি অনুরাধা জানতে পারে? কাজল বলে, কিন্তু যদি অনুরাধাদি? কেউ জানতে পারবে না, পোদ্দার মশাইও না। শুধু তুমি বলবে তোমার শাশুড়ির শরীরটা খারাপ। সত্যি তো তাই, আমার শাশুড়ি তো এমনিতেই অসুস্থ। বাহ, ভালোই হলো। এইটা স্কুলে বলবে। আর বাড়িতে বলবে যে, বাড়িতে বলবো যে স্কুলের থেকে পাঠানো হচ্ছে নাকি? এই তো, দ্যাটস লাইক এ গুড গার্ল। কিন্তু যদি সম্রাট জানতে পারে? ওর তো অনেক উচ্চ পদে হাত আছে। আরে বাবা, কাকপক্ষীও টের পাবে না। আমিও তো যাচ্ছি নাকি আমার বাড়িতে বুজুং বাজুং বলে। শোনো, আমরা 2টো মানুষ কামনার আগুনে জ্বলে পড়ে মরছি। বাড়ি থেকে মিথ্যে কথা বলে যদি বেরোয়ও, ও ঠিক সামলে নিতে পারবো। সত্যি বলছো? ফেঁসে যাবো না তো? আরে না না, আমি তো আছি নাকি। তোমার বউয়ের যদি আবার ব্যথা ওঠে? আরে দূর, 7 মাসে কখনো ব্যথা ওঠে নাকি? বলা যায় না। যদি প্রিম্যাচিওর, এত কিছু ভাবতে গেলে যেতে হবে না। আমি ভাড়া মেয়ে নিয়ে যাব, সেখানে ভাড়া করে নিয়ে যাব, তাই টাকা বেশি লাগবে। তুমি গেলে তো আর টাকা লাগবে না। এই জন্যই চট করে কথাটা বলে ফেলে অজয়। সঙ্গে সঙ্গে কথাটায় বিরাট অপমান বোধ হয় কাজলের। তার মানে নেহাত টাকা খরচ করে মেয়ে মানুষের শরীর ভোগ করবে বলে ওকে নিয়ে যাচ্ছে, টাকা খরচ হবে না তাই? ও কি সস্তার মেয়ে মানুষ নাকি? ওর দিকে তাকিয়েছে, একটু অন্যরকম নজর করেছে, সেই জন্যে ওকে এতটাই? তুমি আমাকে এতটা নীচ মনে করলে অজয়? আমি তোমার সঙ্গে পেট শেয়ার করার জন্যে? ছি, একাকিত্বে আমিও ভুগি। হ্যাঁ, মানুষ জীবনে সবটা পরিপূর্ণভাবে পায় না।
আমার স্বামী প্রচুর টাকা ইনকাম করে, আমার শাশুড়ি ভোগে, আমাকে কাজকর্ম করতে হয়, দেওরটাও ইয়ং, চাকরি পাচ্ছে না, চেষ্টা করছে, আমি কিন্তু সুখী। অসুখীটা কোথায় বলো তো? আমার মনের ইচ্ছাটা আমার বর পূরণ করে না, তাই বলে তুমি আমাকে এতটা? আরে বাবা, সেই মনের ইচ্ছে পূরণ করার জন্যই তো যাচ্ছি ডার্লিং, চলো না বেরিয়ে আসি। আমার কথায় খারাপ মনে করো না, ইচ্ছে করলে তুমিও কোনো ভাড়া ছেলেকে দিয়ে। ছি, আমি এমন কথা ভাবতেই পারি না। নাটক করো না মাইরি, নাটক করো না, ছিচি করার কি আছে? এই যে তুমি আমার সঙ্গে সরাসরি বিজনেস শেয়ার করতে রেডি হয়ে গেলে, এটা কোনো ভদ্রঘরের মেয়ে করবে? যেমন ধরো আমার বউ কতটা রক্ষণশীল পরিবারের মেয়ে, শিক্ষিত। আরে বাবা, সে তো শাড়ি ছেড়ে চুড়িদার পরতেই পছন্দ করে না, সেখানে 2 পিস, ভাবতে পারছো? আর তুমি কিন্তু শিক্ষিত, স্কুলের শিক্ষিকা, অথচ তুমি শাড়ি পরতে পছন্দ করো না, তুমি 2 পিস পরতে পছন্দ করো। রুচি যার যার। হ্যাঁ, তাই বলে কি তোমাকে আমি অসভ্য মেয়ে বলছি তা নয়। তুমি তোমার লাইফটাকে অন্যরকম করে দেখো, আর আমার স্ত্রী অন্যরকম ভাবে দেখে। দেখাতে যা যার পার্থক্য, তাই বলে তুমি আমাকে রাস্তার মেয়ের সঙ্গে তুলনা করবে? আরে বাবা, রাস্তার মেয়ে কোথায়? যে সমস্ত মেয়ে শরীর বেঁচে খাচ্ছে তারাও তো মেয়ে নাকি? তাদেরও তো চলতে হয়। কাজল চুপ করে যায়, কথায় পেরে ওঠে না। তবে সারাটা দিন মনটা খারাপ হয়ে থাকে। বাড়ি আসার পরে অনেকবার ভাবে সম্রাটকে বলবে, ফোন করবে, কিন্তু সম্রাট আজকে ফোন ধরছে না। বোধহয় সত্যিই কোনো জরুরি অফিসের মিটিংয়ে রয়েছে। রাত বাড়তেই যখন বর বাড়ি আসে, কাজলের মনে এক গাদা অভিমান জমা হয়। বলতে ইচ্ছা করে ওর স্বামীকে যে অজয় ওকে এত বড় অপমানের কথা বলেছে, রাস্তার মেয়ে মানুষের সঙ্গে তুলনা করেছে। আচ্ছা, তুমি ওকে আমাকে তাই মনে করো সম্রাট? আমি কি রাস্তার মেয়ে? কিন্তু বলতে পারল না। শরীর খুব টায়ার্ড ছিল সম্রাটের, খেয়ে দিয়ে এসেছিল সে। হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়েই সম্রাট ঘুমিয়ে পড়ল। কাজল মাথার কাছে জানলার পাশে দাঁড়িয়ে। অজয় ফোন করেছিল, টিকিট কাটা হয়ে গিয়েছে। মাত্র 2 দিন পরই ওদের যাত্রা। কাজল নষ্ট হওয়ার জন্য যাচ্ছে মন্দারমণিতে 2টো রাত কাটাতে। অজয় বলেছে বাইরের বেশ্যা মেয়েদের নিয়ে যাবে না বলেই মন্দারমণিতে কাজলকে নিয়ে যাওয়া, কারণ বাইরের মেয়ে ছেলেকে নিয়ে গেলে টাকা দিতে হবে, কাজলকে নিয়ে গেলে টাকা দিতে হবে না। কাজল কি সস্তায় নিজের শরীর বিকোতে যাবে নাকি? একবার ভাবে অনুরাধাদিকে ফোন করে ব্যাপারটা জানায়। আচ্ছা, যদি অনুরাধাদি কথাটার আবার অন্যরকম মিনিং ধরে, তখন কি হবে? নিজেকে নিজে প্রশ্ন করে কাজল, সত্যিই কি আমি ভালো মেয়ে? আমি কি আমার বরের উপযুক্ত নই? আমাকে এত বড় কথা বলার সাহস পায় কি করে অজয়? আমি কি ওর সঙ্গে শোবো বলে কখনো বলেছি, নাকি আমার বডি ল্যাঙ্গুয়েজে সেটা প্রকাশ করেছি? সেই দিন খুব গরম লাগছিল, তাই হয়তো সেইটাই বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। আমি তো ওই ধরনের। সারাদিন নিজেকে প্রশ্ন করেও যখন কোনো উত্তর পায় না, তখন কাজল ঠিক করে না, ও যাবে, অজয়ের সঙ্গে যাবে এবং 2 রাত থেকেই আসবে। নিজের স্বাধীনতা বলেও তো কিছু রয়েছে। ও ভালো নেই, ভালো হওয়ার জন্যে অজয়ের সঙ্গে ঘুরতে যাওয়াটা অবশ্যই প্রয়োজন। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। তুমি এক্ষুনি বেরোবে তো? হ্যাঁ। আমাকে একটু স্টেশনে ড্রপ করে দেবে? স্টেশন? কোথায় যাবে? আর বলো না, কালকে পোদ্দার মশাই বললো স্কুলের একটা মিটিংয়ে আমাকে যেতে হবে। কোথায়? এই তো মন্দারমণি। বলে কাজল ভাবলো, যা, সত্যি কথা বলে দিয়েছি। বারবার অজয় বলেছিল মন্দারমণি না বলতে, অন্য কোনো সাইট বলতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কদিনের জন্য? এই তো 2 দিন। ওখানেই থাকা খাওয়া? হ্যাঁ, ওখানেই থাকবো, খাবো। আর বাড়িতে মাকে বলেছি, আর সমরকেও বলেছি। এছাড়া দিদি তো রয়েছে। দিদি? আরে কাজের মাসি। ও আচ্ছা আচ্ছা, ও সবটা সামলে নেবে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, সাবধানে যেও। টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তুমি ভুলে যাচ্ছ আমি নিজেও ইনকাম করি। হাসে সম্রাট, বলে ঠিক আছে, তোমার জার্নি খুব ভালো হোক। তোমার কোথাও যাওয়া আছে নাকি এই কদিনের মধ্যে? হ্যাঁ ছিল এক জায়গায়, তবে তুমি যখন যাচ্ছ আমি ক্যান্সেল করে দেবো। কথা মতো সম্রাট ওকে স্টেশনে পৌঁছে দেয় এবং ট্রেনে উঠে পড়ে কাজল। সম্রাট যদিও দাঁড়িয়ে নেই, সে বেরিয়ে গিয়েছে। নিজেদের কামরা বুক করাই ছিল, সেই ঠিকানা মতোই পৌঁছে যায় কাজল। অজয় আজকে একটা হাফ হাতা হলুদ রঙের টি শার্ট পরেছে, তার সঙ্গে ডিপ ব্লু কালারের জিন্সের প্যান্ট, জুতো পরা। আজকে স্কুলের ইউনিফর্ম থেকে বেরিয়ে বেশ অন্যরকম লাগতো ছেলেটাকে। লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি, মাথার চুলগুলো কোকড়া কোকড়া, চোখ দুটো বড় বড়,
পুরুষ্ঠ গোপ রয়েছে, ঠোঁট দুটো ভীষণ পাতলা, চেহারায় একটা আকর্ষণীয় ভাব আছে। এই কারণেই তো কাজল কেন অনুরাধাও ওর রসে ডুবে মরে। অনুরাধাকে ফোন করেছে কাজল, ফোন করে জানিয়েছে সে কদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছে, মনটা ভালো নেই। অনুরাধা আর পোদ্দার মশাই সব এটাই জানে, এছাড়া ক্লাসের অন্যান্য শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই তাই জানে। তাহলে আমাদের জার্নি হচ্ছে শুরু। হ্যাঁ, খুব ভালো লাগছে, কতদিন পর বেরোলাম। সঙ্গে কটা ফ্লেভার এনেছো? মানে ভরপুর ট্রেনের মাঝখানে এমন কথায় অনেকেই কেমন একটা কড়া দৃষ্টিতে ওর দিকে তাকায়। বয়স্ক মানুষরা যারা ওদের মতো, তারা ভালোই বুঝতে পারছে এখানে কি মিনিং করতে চাইছে অজয়। না মানে বাড়ি থেকে এসব কি হচ্ছে অজয়? লোকে কি ভাববে? আরে বাবা, লোকে কি ভাবলো না ভাবলো তাতে আমাদের কি? আমরা যাচ্ছি লাইফ এনজয় করতে, 2 দিন ঘুরবো আর হানিমুন কাটাবো, তারপর বাড়ি চলে আসবো, যে তার সংসার নিয়ে থাকবো। তুমি ঠিকই বলেছিলে, আমার বউকে ওই গ্রামের কোনো এক ডাক্তার দেখেছে, দেখে বলেছে হট নাকি ডেলিভারি হতে পারে। আমার বউই নাকি ডেটে ভুল করছে, বাচ্চা নাকি পুরোপুরি তৈরি। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে কাজলের। ওর কথা সত্যি হলো? ওর পরে বিয়ে হলো অজয়ের, এরপরে অজয় বাবাও হতে চলল, আর কাজলের কিনা কোল আজ অব্দি ভরল না। কি হলো, কোথায় হারিয়ে গেলে? না মানে কিছু না। মন্দারমণিতে পৌঁছেই একটা বিরাট বড় রিসোর্ট বুক করেছিল অজয়। সেই ঠিকানা মতো টোটো ধরে ওরা হোটেলে পৌঁছে যায়। ঘরের ভেতর ঢুকে দেখে এসি কামরা, একটাই ঘর, একটাই বেডরুম। বুকটা কেমন ঢুকঢুক করে। এতদিন টেলিভিশনের পর্দায় দেখেছে, মোবাইলেও দেখেছে পরকীয়া কিভাবে করতে হয়, কিন্তু নিজেকে দিয়ে করতে এসে আজকে কেমন একটা অপরাধী বোধ হচ্ছে নিজেকে, কাজলের। ওয়াশরুমে ঢুকে সে ভালো করে ফ্রেশ হয়, একটা কুর্তি আর প্যান্ট পরে বাইরে বেরিয়ে আসে। তারপরে অজয় যায়। দুজনে এসে হোটেলের ক্যান্টিনে যায়, পেট ভরে খাবার খায়। অজয় বলে, তারপর এখন কোথায়? এখন কোথায়, একটু রেস্ট নেব। রেস্ট নেবে নাকি? না না, ওসব এখন না। আরে বাবা, সেই জন্যই তো আসা, লাইফে ওইটা ছাড়া কি আছে? তাছাড়া তুমি তো সবসময় চুপচুপ করতে আমার আর পোদ্দার মশাইয়ের কথা শুনতে। আমি একদিন দেখেছি, ওই আমার স্ত্রী সম্পর্কে যে আমি স্যাটিসফাই নই, পোদ্দার মশাইকে বলছিলাম, তুমি দরজার পাশেই দাঁড়িয়েছিলে। তুমি বোধহয় ভুলে গিয়েছিলে তোমার লাল ওড়নাটা আমি সেদিন পর্দার আড়াল থেকে স্পষ্ট বুঝতে পেরেছিলাম। স্কুলে একমাত্র সালোয়ার কামিজ তুমিই পরে আসো, সুতরাং। ঢোক গেলে কাজল, ছেলেটা বলছে কি এক্ষুনি? অন্ধকার না হয় বাড়ুক, তারপর। সন্ধেবেলায় ওরা কয়েকটা জায়গা ঘোরে, তবে কাজলের যত বেশি রাত বাড়ছে তত বুকের ভেতরে ভয় ভীতি গ্রাস করছে ওকে। রাত্রে খাবার খেয়ে রুমে ফিরতে কাজলের ইচ্ছেই করছে না। সম্রাটকে সে ফোন করেছিল, ফোনটা সে ধরেনি। হয়তো অফিসের কাজে এতটাই ব্যস্ত, স্ত্রীকে ফোন করার বা ফোন ধরার সময়টুকু ওর নেই। ঘরে ফোন করেছে, সমরের সাথে কথা বলেছে। শাশুড়ি মা অনেকটাই ভালো আছে, কাজের মেয়েটি রান্নাবান্না করে ঘর গুছিয়ে দিয়ে গিয়েছে। কি ব্যাপার, এখনো রেডি হওনি? আমি একটু ওয়াশরুমে যাবে তো? আমি একটা সুন্দর ড্রেস কিনেছি তোমার জন্য। এই ড্রেসটা আমার স্ত্রীর জন্য আমি কিনেছিলাম, বাট সুস্মিতা সেরকম মেয়েই না, ওকে দিয়ে পরিয়ে লাভ নেই। তোমাকে পরলে হট অ্যান্ড সেক্সি লাগবে, আর সেক্সি মেয়েদের সঙ্গে বেড শেয়ার করতে তো আমার জাস্ট দারুণ লাগে। প্রত্যেকটা কথাই কানে বাজছে কাজলের। নিজেকে একজন স্কুল শিক্ষিকা নয়, বেশ্যামাগী বলে মনে হচ্ছে। তবে এতদূর যখন এসেই পড়েছে তখন আর তো রক্ষে নেই। এখন এই মুহূর্তে সে শিকার, আর শিকারই তার সামনে দাঁড়িয়ে। জাস্ট 5 মিনিট সময় দিলাম, তৈরি হয়ে নাও, আমি ফোনে কথা বলে আসি। জিজ্ঞেস করি সুস্মিতার খবর কি, নাহলে তো কাজের মাঝখানে আমার ফোন করে ডিস্টার্ব করবে না। মেয়ে মানুষের বুদ্ধি তো হাঁটুতে থাকে। আবার একটা ধাক্কা খেলো কাজল। হাতে ড্রেসটা নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। এইরকম ড্রেস একদিন পরে দেখিয়েছিল সম্রাটকে, বলেছিল একটু লাইটটা জ্বালাই না, আমাকে কেমন লাগছে একটু দেখো। দেখ নাইতেও তো অনেক কিছু হয়। লাইটটা অফ করে দিয়েছিল সম্রাট, বলেছিল না, অন্ধকারের জিনিস অন্ধকারেই রাখতে হয়, তাছাড়া সবসময় বিছানায় একটা চাদর নিয়ে রাখবে, আমার সম্পূর্ণ খোলামেলা কিছু ভালো লাগে না। খারাপ লেগেছিল কাজলের। আজকে সেই ইচ্ছেগুলো পূরণ হবে। অজয় ও ঠিক ওর মনের মতো একটা পুরুষ, তবুও মাঝে মধ্যে নিজেকে কেমন যেন অপরাধী বলে মনে হচ্ছে।
বাথরুম থেকে ফিরে আসে সে। ড্রেস চেঞ্জ করে ড্রেসটা পরে, একটা লাল টুকটুকে নাইটি, কেমন যেন ব্রাশ আর পেন্টি সিস্টেমের, ওপরে একটা ভীষণ হালকা পাতলা একটা কোটের মতো জড়ানো। এই হোটেলে কামরা বুক হয়েছে ওদের নামে। হ্যাঁ, ওরা নাকি হাজব্যান্ড ওয়াইফ। যদি কোনোদিন জানতে পারে সম্রাট, তখন কি হবে? একেবারে সরাসরি ডিভোর্স দেবে, তার আগে তো মামলা করবে ওর বিরুদ্ধে। ভয়টাকে গিলে নিয়েছে কাজল। সে এখন অন্যরকম জগতে ভাষার কথা চিন্তা করছে। অনেকক্ষণ আগেই বাইরে বেরিয়ে গিয়েছিল অজয়, হয়তো ফোনে এখনো কথা বলছে। কি জানি ওর বউয়ের আবার ব্যথা উঠল না তো? এক্ষুনি এসে আমাকে বলবে না তো যে সরি, আমাকে এক্ষুনি রওনা হতে হবে, আমার বউটা অসুস্থ? যদি তাই হয় খুব ভালো হয়। এই নাইটিটা পরে একা একাই বিছানার মধ্যে রমণ ক্রিয়ায় মেতে উঠবে তাহলে কাজল। মানসপটে কল্পনা করবে তার স্বামীকে। এখন বরটাকে কাছে পেতে খুব ইচ্ছে করছে। নষ্ট হবার আগে যদি একবার সম্রাটকে মনের কথাটা বলতে পারত, যদি জানাতে পারতো যে ওর আলো ভালো লাগে, নগ্নতা সরাসরি দেখতে ভালো লাগে। হ্যাঁ, স্বামীকে তো এসব ইচ্ছে প্রকাশ করা যেতেই পারে। তার কাছে আবার রাগটা কিসের? তার কাছে লজ্জা কিসের? সেই তো জীবনের সব লজ্জাটা সুন্দর নজরে দেখে, কু নজরে না। স্ত্রীকে সম্মানে রাখে, বেশ্যা বানায় না। চাকরি করবে বলে কাজলকে সব সময় স্বাধীনতা সে দিয়েছে। শুধু কি বলেছে? একটু ঘরটাকে সামলাতে। এইটুকু আশা তো স্বামীরা করতেই পারে স্ত্রীর কাছে, না? ভাত কাপড়ের দায়িত্বটা যখন সে নেয়, তখন স্ত্রীরও তো বলা উচিত যে আজ থেকে তোমার সংসারের দায়িত্বটা আমি নিলাম। যতই সে চাকরি করুক না কেন, সে তো নারী, আর নারী মানেই তো দশভুজা। সেই জন্যই তো সকলে নারীকে প্রণাম করে, সম্মান করে। দরজায় টকটক শব্দ হতেই ঘরের লাইটটা অফ করে দেয় কাজল। এই সময় অন্ধকারই থাক, সরাসরি অজয়ের চোখের দিকে তাকিয়ে সে কিছুতেই মেলামেশা করতে পারবে না। অসম্ভব, অসম্ভব। শুধু মনে হচ্ছে আজকের রাতটা কাটিয়ে কালকের রাতটা কি করে কাটাবে। আচ্ছা, ও সম্রাটের কাছে অপরাধী হয়ে যাচ্ছে না তো? এইভাবে নিজেকে বিকিয়ে দিয়ে? না না, কাজল পারবে না, কাজল পারবে না এইভাবে অন্য লোকের সঙ্গে। না। দরজাটা খুলে অজয় সামনে এসে দাঁড়ায়। এ কি, লাইট অফ করেছো কেন? আই এম সো সরি অজয়, আমি ঠিক ভাল লাগছে, মানে আমার ভালো লাগছে না। এসব কথার কোনো মানে হয় না এখন কাজল। অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি। তাছাড়া এরমই তো একটা সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। ক্লাসরুমে তো তুমি আমাকে না করনি, তাহলে এত দূর এসে আমি পারবো না অজয়। আমি আমার স্বামীর সঙ্গে। স্বামী? তোমার মতো মেয়ের আবার স্বামী? ভাবছো কি করে? জাস্ট কল্পনা করতে পারো। তুমি অত সুন্দর একটা চাকরিবান মানুষ, পুরুষ মানুষ, তোমার ছিমছাম সংসার, কোনো ঝামেলা নেই, কিছু নেই। তোমার হাজব্যান্ড তোমাকে কতটা ভরসা করে, বিশ্বাস করে তোমাকে ছেড়ে দিয়েছে, আর তুমি কি না আমার সঙ্গে এসেছো শুতে? আরে বাবা, তুমি আবার বলছো তোমার স্বামী, তোমার সংসার, ওসব ভুলে যাও। তোমার মতো মেয়ে ছেলের মুখে এসব কথা মানায় না। অজয়, ঠিকই বলেছি। এখন আমার সঙ্গে বিছনায় এসো। না, তুমি আমার হাতটা ছাড়ো। বলছি এসো। হাতটা ছাড়ো। আমি কিন্তু চিল্লাবো? চিল্লিয়ে লাভ নেই। যেখানে আমরা বুক করেছি সেখানে খাতায় লিখেছি তুমি আমি হাজব্যান্ড ওয়াইফ। তো তো কি হয়েছে? আমার আধার কার্ড সঙ্গে আছে, ওরা তো দেখতে চেয়েছিল। তুমি তো বললে আমি আনতে ভুলে গিয়েছি, তাই এখন আমি কি দেখাবো? দেখাবে, আর তোমাকেই তো জেলে পড়বে। তোমাকেই তো পুলিশ এসে ইনকোয়ারি করবে যে তুমি কেন একটা পরপুরুষের সঙ্গে এসেছো। তুমি না অ্যাডাল্ট? তোমাকে কি আমি জোর করেছি, নাকি জোর করে নিয়ে এসেছি কিডন্যাপ করে? হ্যাঁ, বাজে কথা বলো না, এসো। বারবার কাজল হাত জোর করে, না না করে। সে কিছুতেই যেতে চায় না অজয়ের সঙ্গে, কিন্তু অজয় বদ্ধপরিকর। সে যেই উদ্দেশ্যে এসেছে সেই উদ্দেশ্য সফল করেই ছাড়বে। কাজল খুব কান্না করছে। এই মুহূর্তে সম্রাটকে কাছে পেতে ইচ্ছে করছে, কিন্তু কোনো উপায় নেই। যেটা ভবিতব্য সেটা হবেই। পরের দিন সকালে লাগেজপত্র গুটিয়ে নিয়ে কাজল ঠিক করে বাড়ি ফিরে যাবে। গতকাল রাতটাকে নিজের জীবন থেকে ডিলিট করে দেবে চিরতরে। এ কি, তোমার ট্যুর হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে। তোমাকে এত বিধ্বস্ত কেন লাগছে? আমি খুব টায়ার্ড সম্রাট, একটু রেস্ট নিতে চাই। রেস্ট নাও। বাই দ্য ওয়ে, অনুরাধাদি ফোন করেছিল, বলল তোমার বাপের বাড়ির খোঁজ নিচ্ছিল। তোমার মা অসুস্থ, বাবা অসুস্থ, তুমি নাকি পোদ্দার মশাইকেও ফোনে তাই বলেছ।
স্কুলে ছুটি নিয়েছো? আমি তো বললাম যে হ্যাঁ, তোমার মা বাবা ভালো আছে। আর তুমি তো মন্দারমণিতে গিয়েছো স্কুলের কাজে। তা পোদ্দার মশাই বললেন যে স্কুল থেকে এরকম কিছুতে তোমাদের পাঠানোই হয়নি। আর তোমার সঙ্গে কার কথা বললো কি যেন বেশ নামটা, হ্যাঁ অজয়, সেও নাকি স্কুলে যাচ্ছে না। দেখো, আমি মানছি হয়তো তুমি কোথাও গিয়েছিলে যেটা আমাকে বলার মতো নয়, তাই বলে এত বড় মিথ্যে কথা আমাকে বলো না প্লিজ। কাজল চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে সম্রাটের কথাগুলো। যদি এই কাজটা সম্রাট করতো, আর যদি জানতে পারতো কাজল, তাহলে তো সম্রাটকে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দিত। প্রশ্ন করতো কার সঙ্গে রাত কাটিয়েছ, কোথায় গিয়ে নষ্ট হয়ে এসেছ। কই না, সম্রাট তো তাই করলো না, উল্টে কাজলকে সে বিশ্বাস করছে। হয়তো কাজল কোথাও গিয়েছিল নিজের একাকিত্ব বোধ কাটানোর জন্যে, কোনো পরপুরুষের সঙ্গে সে সন্দেহ করছে না। আর এমন একটা ভালো পুরুষ মানুষকে ঠকিয়ে কাজল গত রাতে নষ্ট হয়ে আসলো। মন্দারমণিতে একটা রাত কাটিয়ে নিজের জীবনের সব থেকে বড় অর্জন করা সম্মানটা খুইয়ে আসলো। অজয়ের চোখে তো সে হেও হলোই। আয়নার সামনে কাজল দাঁড়াতে পারবে তো? তোমার আমাকে প্রশ্ন করতে ইচ্ছে করছে না আমি কোথায় ছিলাম? আমি জানি তুমি এমন কোথাও গিয়েছিলে যেখানে তোমার একটু ভালো লাগে, হয়তো সংসারে একাকিত্বে ভুগছো। দেখো কাজল, আমি তোমায় পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারি না। মা একটু বেশি প্যানিক করে কেন বলো তো? বাবার মৃত্যুটা মায়ের কাছে বিরাট ভয়ের, সেই কারণে। কাছের মানুষকে হারিয়ে মা একা। স্বামী চলে গেলে সেই স্ত্রীর কি হয় হয়তো মা খুব ভালো করে রিয়ালাইজ করে। তাই তো আমার শরীর সম্পর্কে এতটা ওয়াকিবহাল থাকতে পছন্দ করে মা, যাতে তোমার কপালটা না পড়ে। যদিও আমি জানি তুমি চাকরি করো, তুমি নিজেই স্বয়ং সিদ্ধা, তবুও তুমি আমাকে এতটুকু সন্দেহ করো না সম্রাট? সন্দেহ কেন করবো? হে বাবা, তোমার একাকী সময় কাটাতে ইচ্ছে হতেই পারে, তাতে কি হয়েছে? না হয় মিথ্যে বলেছ, এতে আমি তোমার সন্দেহ করি না তো। যাই হোক শোনো, আজকে আমার ছুটি আছে, যাবে বাইরে কোথাও খেয়ে আসতে? তোমায় তো একেবারে সময় দিতেই পারি না। আজকে চলো একটু সময় কাটিয়ে আসি। আর তুমি সবসময় বলো না লাইট লাইট, অ্যাকচুয়ালি কি বলো তো, আলোতে আমার খুব মাথা ব্যথা করে। সারাদিন আলোতেই কাজ করি তো, তাই রাতটুকু নৈঃশব্দের অন্ধকারে তোমাকে কাছে পেতে ভালো লাগে। নিস্তব্ধতায় তোমাকে পেতে আমার খুব ভালো লাগে। তুমি তো কখন আমায় জিজ্ঞাসা করনি, সবসময় আলোর মধ্যেই চাও। আসলে একে অপরকে বিশ্বাস করতে হয়, একে অপরের ইচ্ছেটাকে সম্মান করতে হয়। আমি করিনি, কিন্তু এখন করতে চাইছি। হয়তো বুঝিনি, কিন্তু গত রাতে তোমাকে একা না পেয়ে, কাছে না পেয়ে তোমাকে খুব মিস করেছি কাজল, খুব মিস করেছি। বারবার ইচ্ছে করছিল ছুটে গিয়ে মন্দারমণিতে তোমাকে জড়িয়ে ধরি, বা জিজ্ঞেস করি তোমার তো কিসের অভিমান। আমাকে বলা যায় না, আমি তোমার হাজবেন্ড। প্রয়োজনে আমার সঙ্গে ঝগড়া করো, চিৎকার করো, হ্যাঁ আমিও না হয় মুখোমুখি তর্ক করব, কিন্তু বুকের ভেতরে জমে থাকা অভিমানগুলোকে এইভাবে তুমি বাড়তে দিও না। বাড়তে বাড়তে সম্পর্কে একদিন চির ধরিয়ে দেবে। আমি কিন্তু এই জন্মে তোমাকেই ভালোবেসেছি। তোমাকে ছাড়া অন্য কোনো নারীকে আমি। কাজল আর কিচ্ছু শুনতে পারে না। লাগেজপত্র ছুঁড়ে ফেলে ছুটে এসে সম্রাটকে জড়িয়ে ধরে। ওর বুকের মাঝখানে মুখ ঠুসে হাউমাউ করে কাঁদতে থাকে। শাশুড়িমা এবং সমর কিছু একটা বলতে কাছে এগিয়ে এসেছিল, তবে দাদাকে এইভাবে দেখে সমর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় হাসতে হাসতে। আর শাশুড়িমাও ঘরের দিকে চলে যান, শুধু বলেন, অনেক দিন তো হলো, মরে তো যাব, নাতি নাতনির মুখ কি দেখতে পাবো না? জীবনে কি এটা শাস্তি থেকে যাবে? কথাটা দুইজনেরই কানে যায়, সম্রাটের এবং কাজলের। সম্রাট কাজলের মুখটা ধরে বলে, কিচ্ছু বলতে হবে না, তোমার চোখের জল আমাকে সব বলে দিয়েছে। মা কি বললো শুনতে পাচ্ছ? পাচ্ছি, তাহলে সেটা করতে হবে তো। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।